আলিয়ার রুমটা অন্ধকার, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু সেই আলোতেও মাইমুনার জীবনটা আলোকিত হয় না। আলিয়ার কাঁধে মাথা রেখে সে নিঃশব্দে কাঁদছে। আলিয়া বুঝতে পারছে না তার ভাই আর মা কেন এমন করছে। সে নীরবে মাইমুনার মাথায় হাত বুলিতে দিচ্ছে, তাকে শান্ত করার চেষ্টা করছে। দেখতে দেখতেই কেটে গেল 15টা দিন। মাইমুনার কাছে দিনগুলো যেন দিনই ছিল না, একটা দীর্ঘ ভারী নিঃশ্বাসের মতো ছিল। মাইমুনার প্রতি রাহাত আর রাহাতের মায়ের অবিচার যেন বেরিয়েই চলেছে। আলিয়া 10 দিন আগে হোস্টেলে চলে গেছে। এখন মাইমুনার হয়ে কথা বলার মতো কেউ নেই। রাহাতের মা উঠতে বসতে মাইমুনাকে কথা শোনাতে থাকে, মাঝে মাঝে গায়ে হাত তোলাও বাদ যায় না। 1 সপ্তাহ পর ডাক্তার দেখানোর কথা থাকলেও রাহাত মাইমুনাকে নিয়ে যায়নি, আর ডাক্তারের কোনো কথাই সে রাখছে না। মাইমুনাকে রেস্ট নিতেও কেউ দেয়নি, সব ধরনের কাজ তাকে দিয়ে করানো হচ্ছে। তারপরও মাইমুনা একবারও প্রতিবাদ করে নাই, শুধু নীরবে আল্লাহর কাছে কান্নাকাটি করে গেছে। আলিয়া ক্লাসে বসে আছে। স্যার ক্লাসে আসতে এখনো অনেক সময় বাকি। সে বই খুলে বসে আছে, কিন্তু মনটা ভালো নেই। মাইমুনার কথাই ভাবছে সে। তার মা আর ভাই কেন এমন করছে সে বুঝতে পারছে না। একটা নতুন সদস্য আসবে, তাতে তারা খুশি হবে, তা না করে তারা তার ক্ষতি চাইছে। তার ভাবিমণি একদম ভালো নেই, সেটা সে জানে। সেই বা কি করবে? তার ভাবনার মাঝেই তার পাশে এসে বসে নাঝা। নাঝা আলিয়ার বেস্ট ফ্রেন্ড। তারা সব কথা একে অপরকে বলে। আলিয়া নাঝার দিকে তাকাতেই নাঝা বলে, কিরে, এমন করে বই খুলে বসে আছিস কেন? জানিস না বই খোলা রাখলে শয়তান এসে পড়ে নেয়? শয়তান এসে যদি আমার পড়া কমিয়ে দেয় তাহলে ক্ষতি কি বল? উল্টো উপকারই না? ঠিকই তো, তোর পড়া কমুক আর না কমুক, ও যদি একটু পরে শিক্ষিত হয় তাতেই লাভ। অন্তত বলতে পারবো আমাদের জন্য শয়তানও পড়াশোনা শিখেছে। চল, আজ থেকে সব সময় বই খোলা রাখব। নাঝার কথা শুনে আলিয়া ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে নাঝা হেসে বলে, আচ্ছা আচ্ছা, বাদ দে, এটা নিয়ে পরে ভালো করে প্ল্যান করব, ঠিক আছে? এখন বলতো কি হয়েছে, মুখটা এত ভার কেন? তুই তো সবই জানিস, ভাবিমণিকে নিয়ে ভীষণ টেনশনে আছি। বিথি আপু যেভাবে ভাবিমণির আর বাচ্চাটার ক্ষতি চাচ্ছে, কি হবে কে জানে। মা আর ভাইয়াও কেমন যেন বদলে গেছে। আমি কিছু বলতে গেলেই মা বিলাপ শুরু করে দেয়। আর ভাইয়ার কথা তো আর কি বলবো। আচ্ছা, ওই মেয়েটা কেন বিদেশ থেকে হঠাৎ চলে আসছে? আর কেনই বা একটা সংসার ভাঙতে চায়? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছিল নাকি? কি জানি ভাই, আমিও এর কোনো লজিক খুঁজে পাচ্ছি না। যদি ভাইকে ছাড়া থাকতেই না পারে তাহলে গেলই বা গেল, আর গেল যখন, তখন আবার ফিরে আসার দরকারই বাকি ছিল। পড়াশোনা কি কমপ্লিট করে আসছে? না, বিদেশে গিয়ে নাকি তার সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছিল, অল্পের জন্য বেঁচে গেছে। তাই আর একদিনও দেরি না করে দেশে ফিরে এসেছে। কিন্তু কেন জানি না, আমার মন এটা মানতে চায় না। নাঝা বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা, তোর ভাই বা ওর বাবা মা কি কোনো খোঁজ নেয়নি? কোনো অভিযোগ করেনি? বিথি আপু নাকি করতে দেয়নি, বলেছে সে নিজের মান সম্মান নিয়ে ফিরে এসেছে। এখন যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে তার মান সম্মান নষ্ট হবে। আমার মনে হয় মামা মামি সব জানে, কিন্তু তারা ইচ্ছে করেই চুপ করে আছে। আর ভাইয়া তো পুরো কথাটা বিশ্বাস করে নিয়েছে, তাই সেও আর কিছু খোঁজ নেয়নি। বিথি আপুর মান সম্মানের কথাতেই সব থেমে গেছে। নাঝা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওর আবার মান সম্মান? বিবাহিত পুরুষের সংসারে ঢুকে পড়েছে, সংসার নষ্ট করতে চায়, একটা অনাগত শিশুর ভবিষ্যৎ নিয়ে খেলছে, আর তার মান সম্মান? যাই হোক, ভাবিমণিকে নিয়ে তোর কি ভাবনা? আলিয়া মাথা নাড়ল, বুঝতেই পারছি না কি করব আমি। নাঝা একটু ভেবে বলল, একটা কাজ কর, ভাবিমণিকে আমাদের বাসায় এনে রাখ। আমি, আমার মা আর ছোট ভাই থাকি। ভাবিমণি চাইলে আমাদের সঙ্গেই থাকতে পারবে। তোকে কতবার বলেছি এই জায়গাটা শান্ত, ভালো, কিন্তু তুই রাজি হোসনি। এখন অন্তত ভাবিমণির জন্য রাজি হ। আলিয়া ধীরে বলল, কিন্তু? কিন্তু আবার কি? নাঝা কথার মাঝেই থামিয়ে দিল। তুই কি চাস না তোর ভাবিমণি আর তার গর্ভের সন্তানটা ভালো থাকুক? মেয়েটা এমনিতেই অসুস্থ, ঠিকমতো বিশ্রাম না পেলে সমস্যা আরও বাড়বে। আমাদের সঙ্গে থাকলে অন্তত সে শান্তিতে থাকতে পারবে। আমার মাও খুব খুশি হবে।
তুইও আমাদের সাথেই থাকবি, সকলে একসাথে ভালো থাকব। একটু থেমে নাঝা নরম গলায় বলল, রাজি হয়ে জানা মা। আলিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাহলে কালই বাসায় যাব, ভাবিমণির সঙ্গে কথা বলবো, আগে রাজি করানোর চেষ্টা করব। নাঝা হালকা হাসল, আমিও যাব তোর সঙ্গে। আচ্ছা ঠিক আছে। ক্লাস শেষ করে হোস্টেলের দিকে যাওয়ার সময় হঠাৎ আলিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, আম্মু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? ভাবিমণির কেমন আছে? সবাই ভালোই আছে। একটু থেমে মায়ের কণ্ঠ হঠাৎ হালকা হয়ে উঠল, শোন, কাল তোর ভাইয়ের এনগেজমেন্ট, অল্প মানুষ নিয়েই আয়োজন, তাড়াতাড়ি বাসায় আসার ব্যবস্থা কর। আর নাঝাকেও বলিস ও আসলে ওকেও নিয়ে আসবি। আলিয়ার শরীরটা যেন মুহূর্তেই শক্ত হয়ে গেল। মা, তুমি পাগল হয়েছ? ভাবিমণি প্রেগনেন্ট আর তুমি তোমার ছেলের বিয়ের কথা বলছো? তুমি কি মানুষ? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? তোমাকে মা বলতে পর্যন্ত আমার ঘৃণা লাগছে। মার আগে গলা চড়ালো, বেশি কথা বলবি না, তোর ভাইয়ের খুশি দেখা আমার দায়িত্ব। ও বিথির সঙ্গে ভালো থাকবে, তাই আমার আর কিছু করার নেই। কিন্তু ভাবিমণি, ও এই বাসাতেই থাকবে, যেমন আছে তেমনই থাকবে, আর ওর সন্তানের ব্যাপারেও বিথির কোনো আপত্তি নেই। আলিয়া অবাক হয়ে বলল, মা তুমি কি বলছো? একটা মেয়ে কিভাবে সতীনের সঙ্গে এক সংসারে থাকবে? তোকে এত ভাবতে হবে না, কাল অনুষ্ঠানে চলে আসবি। এই কথাটুকু বলেই মা ফোন কেটে দিল। পাশেই দাঁড়িয়েছিল নাঝা। পুরো কথাগুলো শুনে সে যেন বাকরুদ্ধ। কিছুক্ষণ পর চাপা গলায় বলল, এই মানুষগুলোর কি একটুও মানবিকতা আছে? আলিয়া চোখ নামিয়ে চুপ করে রইল। নাঝা দৃঢ় গলায় বলল, আলিয়া, আমরা যাব, আর তোর ভাবিমণিকে নিয়ে আসব। সে আসতে রাজি হোক বা না হোক, প্রয়োজনে জোর করেই নিয়ে আসব। আলিয়া ধীরে মাথা নাড়ল। আচ্ছা। সকাল হতেই রাহাতের মা একটার পর একটা কাজ ধরিয়ে দিতে লাগছে মাইমুনাকে। মাইমুনার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই থাকল না। শরীরটা খারাপ লাগলেও মুখে কিছু বলল না সে, চুপচাপ সব কাজ করে গেল। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা মাইমুনাকে রাহাতের মা বলল, এই মেয়ে, কালকে সব রান্না তুই করবি। একটা ভালো গুণ আছে তাও, রান্না তো ভালোই পারিস। সকালে উঠেই সব শুরু করে দিবি, মনে থাকবে তো? আচ্ছা মা, কান্না চেপে বলল মাইমুনা। হঠাৎ কলিং বেল বাজতেই সে দরজা খুলে দিল। রাহাত আর বিধি শপিং করে মাত্র ফিরল। বিধি হাতের ব্যাগগুলো মাইমুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাও তো, আমাদের জন্য একটু শরবত নিয়ে আসো। মাইমুনা কোনো কথা না বলে ব্যাগগুলো নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর শরবত নিয়ে ফিরে এলো। বিধি তখন রাহাতের মাকে নতুন জামা কাপড় দেখাচ্ছিল। মাইমুনা এদিকে আসতে দেখে বিধি তার পা বাড়িয়ে দিল। হঠাৎ বিধির পায়ে ধাক্কা লেগে গেল, আর শরবতটা ছিটকে পড়ে গেল রাহাতের মায়ের শাড়িতে। সঙ্গে সঙ্গেই বিধি চিৎকার করে উঠল, এই মেয়ে, তুমি কি করলে এটা? মাইমুনা কাঁপা গলায় বলল, মা, আমি ইচ্ছে করে করিনি। বিধি ঠোঁট পাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে বুঝি এমনি। আসলে তুমি আমাদের নতুন জামা কাপড়ে ফেলতে চেয়েছিলে, তাই না? মনি, দেখছো, ইচ্ছে করেই এমন করছে, যাতে আমাদের এনগেজমেন্টটা না হয়। দরজার পাশে দাঁড়িয়ে থাকা রাহাত সব কথা শুনছিল। হঠাৎ রাগে অন্ধ হয়ে সে সামনে এগিয়ে এসে মাইমুনাকে একটা সজোরে চড় মারল। মাইমুনা নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেল। টেবিলের কোনায় কপাল লেগে গেল, কপালের পাশে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাহাতের মা নির্লিপ্ত গলায় বলল, ঠিকই হয়েছে, আমার ছেলের সুখ দেখতে পারে না এই মেয়ে। এই কথা বলেই সে নিজের ঘরে চলে গেল। এক এক করে সবাই সেখান থেকে সরে পড়ল, কেউ আর পিছনে তাকালো না। মাইমুনা কষ্টে কষ্টে উঠে দাঁড়ালো। শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ধীরে ধীরে সে উপরে নিজের ঘরে উঠে গেল। স্বামী শাশুড়ির ব্যবহার আর শরীরের যন্ত্রণায় বুকটা ভার হয়ে আসছিল। বিছানায় শুয়ে পড়ে সে চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ল মাইমুনা।